হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পেসমেকার একাডেমিক এন্ড অ্যাডমিশন প্রোগ্রামের আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছে আমি আসিফ ভাই। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সিকিউ সলভ গুলো নিয়ে। আর তোমরা জানো গত বুধবারে কিন্তু আমি কি করছিলাম, এই পঞ্চম অধ্যায়ের এমসিকিউ এর উপরে ক্লাস নিয়েছিলাম। তাহলে আজকে আমি কি করব, এই চ্যাপ্টারের সিকিউ এর উপরে ক্লাস নেব। আর আগামীকাল কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের উপর কি একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটার লিংক তোমরা পেসমেকারের যে পেজ আছে এবং আমাদের পেসমেকারের যে গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু পেয়ে যাবে। আর পরীক্ষাটা তোমরা দিতে পারবা সকাল 9টা থেকে রাত্রে 9টার মধ্যে, যে কোনো সময় তোমার সুবিধাজনক সময় কি করতে পারবা, পরীক্ষাটাতে তুমি অ্যাটেন্ড করতে পারবা। আশা করি এই পরীক্ষাটাতে সবাই তোমরা অ্যাটেন্ড করবে। আর এই পরীক্ষাটাতে যারা ভালো মার্ক পাবা তাদের জন্য আমাদের পেসমেকারের পক্ষ থেকে কি হবে, গিফট থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমাকে দুই একজন একটু কমেন্টসে একটু কনফার্ম করো আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, বা আমার ভয়েস ক্লিয়ার কিনা, বা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু দুই একজন আমাকে একটু কমেন্টসে একটু কনফার্ম করো, তারপরে আমি ক্লাসটা শুরু করে দিব। ক্লাস শুরুর আগে দুই একজন আমাকে একটু কনফার্ম করো আমার কথা ক্লিয়ার কিনা, বা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। যে একজন একটু কনফার্ম করো, কেউ যদি অনলাইনে থাকো আমাকে একটু জানাও যে আমার কথা ঠিকঠাক ক্লিয়ার কিনা, বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সব ঠিকঠাক থাকে তবে আমি ক্লাসটা শুরু করে দিব। আর আজকে আমাদের ক্লাসটা হবে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সিকিউ সলভ নিয়ে। আচ্ছা, আশা করি সব ঠিকঠাক আছে। আমি ক্লাসটা শুরু করে দিতেছি। হ্যাঁ, আমি ক্লাসটা শুরু করি। কারো যদি কোনো টপিকে বুঝতে যদি কোনো প্রবলেম হয়, বা কোনো যদি কমেন্টস থাকে, বা কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয়, একটু কমেন্ট বক্সে বললেই হবে। আমি কি করব, তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকে। দেখো, আমার প্রথম যে উদ্দীপকটা আছে, প্রথম উদ্দীপকে দেওয়া আছে, দেখো এ বি সি তিনটা কি আছে বলতো, মৌল আছে, এবং প্রত্যেকটা মৌলের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি দেওয়া আছে বলতো, NH2 কত 5, এবং পর্যায় কত 2 নাম্বার পর্যায়। তার মানে আমি যদি খেয়াল করি 2 নাম্বার পর্যায়ের যে ব্যাপারটা হয়েছে, তার সর্বশেষ শক্তি স্তরটা যদি এরকম হয় 2s2 2p কত বলতো 5, আর তার আগে কি আছে বলতো 1s2 আছে। তার মানে ওর পারমাণবিক সংখ্যা কত বলো, 5 আর 2 7, 7 আর 2 কত 9। তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি 9 হয়ে থাকে, মৌলটাকে আমরা কি বলি বলতো, ফ্লোরিন। কিন্তু ক্লিয়ার কথা? আচ্ছা দেখো, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা দেওয়া আছে, তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত আছে বলতো 2s1। ঠিক আছে, তার মানে কি প্রথম কক্ষপথ কি আছে বলতো 1s2। তার মানে তার পারমাণবিক সংখ্যা কত বলতো, বা প্রোটন সংখ্যা কত 2 আর 1 কত 3। তার মানে মৌলটার নাম কি বলতো, লিথিয়াম। এবং লাস্টের যেটা আছে তার সর্বশেষ কক্ষপথটা কি বলতো 4s1। তার মানে বাকি কক্ষপথ গুলো তো আমার একটু লিখতে হবে, 1s2 2s2, তারপরে কত বলতো 2p কত 6, তারপরে হচ্ছে 3s2 3p কত 6, তারপরে কত 4s1। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। দেখো তাহলে 6 আর 1 কত 7, 7 আর 2 9, 9 আর 6 কত 15, 15 আর 2 কত 17, 17 আর 2 কত বলতো 19। তার মানে মৌলটার নাম কি বলতো, পটাশিয়াম। তার মানে এই উদ্দীপক থেকে আমি স্পষ্টত বুঝতে পারতেছি এখানে এ বলতে কার কথা বোঝানো হয়েছে বলো, ফ্লোরিনের কথা। ঠিক আছে, বি বলতে কার কথা বোঝানো হয়েছে বলো তো, লিথিয়াম। আর সি বলতে কার কথা বোঝানো হয়েছে বলো, পটাশিয়াম। এখানে বলেও দিচ্ছে যে এটি সি কি প্রতীকী অর্থে ব্যবহৃত, কোন মৌলের প্রতীক নয়। প্রথম কথা বলছে কি বলতো, ভর সংখ্যা কাকে বলে। তার মানে কি আমরা জানি কি পরমাণুর কেন্দ্র যেটা আছে, পরমাণুর কেন্দ্রটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকে, প্রোটন আর নিউট্রন, আর এই দুইটাকে একসাথে কি বলে বলতো, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যার সংখ্যাটা কি হবে, নিউক্লিয়াসে অবস্থিত কোন মৌলের প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই তার কি সংখ্যা বলে বলতো, ভর সংখ্যা। এই ভর সংখ্যার আরেকটা নাম কিন্তু তোমরা জানো, কিন্তু ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তাহলে ভর সংখ্যার আরেকটা নাম কি বলো, নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা দেখো, আমরা অনুধাবনমূলক খ নম্বরের কোশ্চেনে যাই।
বলছে তাহলে প্রথমটা কিন্তু আমাদের শেষ। বলছে যে ইথিন এবং কত বিউটিন এর স্থূল সংকেত কি বলতো একই। আমরা জানি স্থূল সংকেত যৌগের মধ্যে বিদ্যমান বিভিন্ন মৌলের স্থূল সংকেতটা জাস্ট পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। স্থূল সংকেতটা কি প্রকাশ করে বলো? পরমাণুর সংখ্যা অনুপাত কি করে প্রকাশ করে? আমি যখন তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের উপর বেসিক একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে আমি স্থূল সংকেত এবং আণবিক সংকেতের ব্যাপারটা কি করছি ডিসকাস করেছি। দেখো তাহলে স্থূল সংকেত জাস্ট কি প্রকাশ করে? পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। এখানে ইথিনের কথা যদি বলি, ওর স্ট্রাকচারটা হচ্ছে C2 কত বলতো H4। এখানে যদি তুমি কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা বের করো, তাহলে এখানে হবে কত 2 অনুপাত কত 4, 2 দ্বারা যদি ভাগ করো তার মানে 1 অনুপাত 2। তার মানে ওর স্থূল সংকেতটা আমি কি পাচ্ছি বলতো? CH2। আবার আমি যদি বিউটিনের কথা বলি, ওর সংকেতটা কি বলো? C4 কত H কত 8। এখানেও কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা যদি আমি বের করি, তাহলে এখানে কত হবে বলো? 4 অনুপাত কত 8। আমি যদি 4 দ্বারা ভাগ করি 1 অনুপাত কত 2। তার মানে ওর স্থূল সংকেতটাও হচ্ছে কি বলতো? CH2। তার মানে আমরা বলতে পারি যে ইথিন এবং বিউটিন এই দুইটার স্থূল সংকেত কি বলতো? একই রকম। ক্লিয়ার এতটুকু? তার মানে আমরা কি বলতে পারি বলো? ইথিন এবং বিউটিন দুইটার কি স্থূল সংকেত কি একই রকম। আবার স্থূল সংকেতের ব্যাপারটা আমরা কি বলতে পারি যে স্থূল সংকেত যৌগের মধ্যে বিদ্যমান বিভিন্ন মৌলের কি প্রকাশ করে? স্থূল সংকেতটা হচ্ছে জাস্ট পরমাণুর সংখ্যার অনুপাতটা কিন্তু প্রকাশ করে। স্থূল সংকেত কি প্রকাশ করে? পরমাণুর সংখ্যার অনুপাত। তার মানে 1 আর 2 ক্লিয়ার। আমি এখন 3 নাম্বারটাতে যাব। দেখো বলছে A এবং C মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া কি করতে হবে বলতো? বিশ্লেষণ করতে হবে। তাহলে একটু আগে আমি পেয়েছি এখানে A যেটা ছিল এটা কার পাইছিলাম বলতো? ফ্লোরিন পেয়েছিলাম কিন্তু আমরা, ঠিক আছে। B এর ক্ষেত্রে কি পাইছিলাম বলতো? 2s1, তার মানে 1s2 তার মানে লিথিয়াম। আর C এর ক্ষেত্রে এটা কি পেয়েছি বলো? 4 নাম্বার শক্তি স্তর, যেহেতু কি 4s1, তার মানে এটা কি পটাশিয়াম। বলছে A এবং C মৌল দ্বারা গঠিত যৌগের কি বলতো? বন্ধন গঠন প্রক্রিয়া। তার মানে A বলতে কি বলতো? ফ্লোরিন। ওর পারমাণবিক সংখ্যা 9। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত বলতো? 5। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা বলতো? 7টা। সবার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। আর দেখো আমি যদি C এর কথা বলি, এটা কি পটাশিয়াম। ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কি বলতো? 1s2 2s2 তারপরে কত? 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6, তারপরে 4s কত হইলো বলতো? 1। তাহলে দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, তার মানে হইলো কত? 2 8 8 কত বলতো? 1। তাহলে আমরা জানি কি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি? ধাতু। আর যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5 6 7টা ইলেকট্রন থাকে তাদেরকে বলি কি আমরা বলতো? অধাতু। তার মানে এইখানে A আর C এর কথা বলি যদি আমি, তার মানে কি হচ্ছে বলতো? একটু ধাতু এবং অধাতু যুক্ত হইছে, এবং ধাতু এবং অধাতু যুক্ত হইয়া যে বন্ধনটা গঠন করে সেই বন্ধনটার নাম কি বলতো? আয়নিক বন্ধন। ঠিক আছে। তাহলে বলতে পারে A এবং C মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ কি করতে হবে বলো? ব্যাখ্যা করতে হবে। তার মানে কি বন্ধন গঠিত হবে বলো? আয়নিক বন্ধন। কিভাবে গঠিত হবে আমি একটু চিত্র সহ দেখাচ্ছি। যেমন দেখো আমি যদি এখানে কার কথা বলি? পটাশিয়াম। পটাশিয়ামটা তার শেষের কক্ষপথে একটা ইলেকট্রন থেকে কি হবে বলতো? পটাশিয়াম প্লাস হবে। ক্লিয়ার কথা? আর দেখো এতে কি আছে বলতো? ফ্লোরিন। এই পটাশিয়াম যে ইলেকট্রনটা ছাড়ছে এই ইলেকট্রনটা কে করবে? ফ্লোরিন গ্রহণ করে কি হবে বলতো? F কত? মাইনাস হবে। এখন দুইটা যদি যুক্ত হয় K প্লাস F মাইনাস, আমরা জানি কি প্লাস মাইনাস যদি পরস্পর যুক্ত হয় এখানে কোন বলটা কাজ করে বলতো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই ব্যাপারটা আমরা আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি। তাহলে আয়নিক যৌগসমূহ কি বল দ্বারা যুক্ত থাকে বলতো? স্থির বৈদ্যুতিক কি বল? আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকেই কি বলে? আয়নিক বন্ধন। তার মানে এখানে কি রকম বন্ধন বিদ্যমান বলো? আয়নিক বন্ধন। চিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো? যেমন তুমি দেখাইতে পারো এটা পটাশিয়াম নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা তার দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা কি চতুর্থ কক্ষপথ। ওর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলতো? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা। তৃতীয় কক্ষপথেও কয়টা? 8টা। কিন্তু দেখো 1 2 3 4 5 6 7 কত? 8। চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আর ফ্লোরিনের কয়টা কক্ষপথ বলতো? 2টা কক্ষপথ। ওর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আর দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। 1 2 3 4 5 6 7। তারপরে দেখো পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন কার দিকে যাবে বলতো? ফ্লোরিনের দিকে যাবে। তার মানে পটাশিয়ামটা প্লাস হবে এবং ফ্লোরিনটা কি হবে বলতো? মাইনাস হবে। দুইটা কি হবে বলতো? পটাশিয়াম ফ্লোরাইড। এইভাবে যে বন্ধনটা গঠিত হয় এই বন্ধনটার নাম আমরা কি বলবো বলো একটু? আয়নিক বন্ধন। আশা করি এই ব্যাপারটা সবার কাছে কি ক্লিয়ার। এখন আমি ঘ নাম্বারটা তোমাদেরকে একটু সলভ করাবো। দেখো
বলছে বি এবং সি একই গ্রুপের মৌল কিনা। তার মানে আমি স্পষ্টত দেখতে পারতেছি এখানে বি বলতে কাকে বোঝানো হয়েছে বলতো লিথিয়ামকে, আর সি বলতে কাকে বোঝানো হয়েছে বলতো পটাশিয়াম। এই দুইজন পর্যায় সারণীতে কয় নাম্বার গ্রুপে অবস্থান করে বলো? 1 নাম্বার গ্রুপে অবস্থান করে। এদেরকে কি বলে? ক্ষার ধাতু বলে। কি বলে? ক্ষার ধাতু বলে। মানে ওরা একই গ্রুপের মৌল কিনা এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? আমাকে বোঝাইতে হবে যে ওরা একই রকমের ধর্ম প্রদর্শন করে বা ওদের বিক্রিয়াগুলো কি রকম হয় বলো তো? একই রকম হয়। প্রথম কথা আমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেই, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি দেখো 1s2, তারপরে কত বলো তো? 2s1। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? একটা। আমি যদি পটাশিয়ামের কথা বলি, ওর পারমাণবিক সংখ্যা 19, ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কি বলো? 1s2, তারপরে কত? 2s2, 2p কত? 6, 3s2, 3p কত? 6, তারপরে কত? 4s কত? 1। দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, চতুর্থ কক্ষপথে কয়টা? একটা। যেহেতু সবার শেষের কক্ষপথে একই রকমের ইলেকট্রন বিন্যাস, তার মানে ওরা কি করে? একই গ্রুপে অবস্থান করে। তারপরে দেখো এই দুইটার ক্ষেত্রে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিই, যেমন দেখো লিথিয়াম প্লাস অক্সিজেন প্লাস পটাশিয়াম প্লাস কি বলো তো? অক্সিজেন। এখানে কি গঠিত হবে বলো? লিথিয়াম অক্সাইড। এখানে কি গঠিত হবে বলো তো? পটাশিয়াম অক্সাইড। বিক্রিয়াটা কি রকম হয়েছে বলো তো? একই রকম। তার মানে ওরা কি করে? একই গ্রুপে অবস্থান করে, যেহেতু বিক্রিয়া একই রকম। আবার দেখো এই লিথিয়ামের সাথে যখন আমি কার বিক্রিয়া দিব বলো তো? পানির বিক্রিয়া দিব। বা পটাশিয়ামের সাথে যখন কার বিক্রিয়া দিব বলো? পানির বিক্রিয়া দিব। আমি পানিটা ভাঙলে কি পাই বলতো? H প্লাস OH কত মাইনাস, লিথিয়ামটাকে এটা এন্ট্রি করে Li প্লাস। তার মানে এইখানে গঠিত হইল কি? LiOH প্লাস কত বলতো? H2। আর এইখানে কি গঠিত হবে বলতো? KOH প্লাস কত বলতো? H2। তার মানে পানির সাথে বিক্রিয়াটা কি রকম হইতাছে? একই রকম। যেহেতু বারবার তারা একই রকমের বিক্রিয়া প্রদর্শন করতেছে, ওরা কি করে? একই গ্রুপে অবস্থান করে। যেহেতু 4 মার্কের কোশ্চেন আরেকটা রিঅ্যাকশন তুমি চাইলে দিতে পারো। লিথিয়াম কার সাথে যুক্ত হবে? হ্যালোজেনের সাথে যদি যুক্ত হয়। পটাশিয়াম কি বলতো? হ্যালোজেনের সাথে যদি যুক্ত হয়। এই ক্ষেত্রে গঠিত হবে লিথিয়াম ক্লোরাইড, আর এই ক্ষেত্রে গঠিত হবে কি বলতো? পটাশিয়াম ক্লোরাইড। যেহেতু বারবার তারা কি করতেছে বলো? একই রকম বিক্রিয়া দিতেছে বা একই রকমের বিক্রিয়া প্রদর্শন করতেছে, তার মানে আমরা বলতে পারি ওরা কি বলতো? একই গ্রুপের কি মৌল। আশা করি ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে। তাহলে আমাদের আজকের যে আমি সিকিউ গুলা করাবো তার মধ্যে একটা সিকিউ আমাদের কি বলতো? কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার সিকিউ এর দিকে যাব। যেমন দেখো 2 নাম্বার সিকিউ কি আছে? যেমন কয়েকটা মৌলের কথা দেওয়া আছে, যেমন XY টাইপ প্রচলিত প্রতীক নয়। তার মানে পটাশিয়াম দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি পটাশিয়ামের পরে আমরা কি জানি বলতো? ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। এখানে সালফার, সালফারের পরে কি হবে বলতো? ক্লোরিন, তার আগে কি ফসফরাস, এরকম কিছু হবে। আচ্ছা দেখো পিএইচ কাকে বলে? তোমাদের নবম অধ্যায়ের পড়া 26 ব্যাচের যারা আছে তাদের এটা লাগবে না। আমি কি জানি বলতো? পিএইচ মাইনাস কি বলতো? লগ অফ কত? হাইড্রোজেন আয়ন। তার মানে হাইড্রোজেন আয়ন কি? H প্লাস মানে হাইড্রোজেন আয়ন, তার ব্র্যাকেট থাকে ঘনমাত্রা। তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার এই যে ঋণাত্মক যে লগারিদমের মান আছে সেটাকেই কি বলে? পিএইচ বলে। তাহলে পিএইচ মানে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মানটাকেই কি বলে? পিএইচ বলে। তারপরের কোশ্চেনটা খেয়াল করো, গাঢ় নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে রাখা হয় কেন? নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে রাখতে হয় এই কারণে, সূর্যের আলোর সংস্পর্শে যদি আসে তখন এই নাইট্রিক অ্যাসিডটা কি হয়ে যায় বলতো? ভাঙা যায়। নাইট্রিক অ্যাসিড ভাঙা যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কি বলতো? এটা কি হিসেবে পরিণত হয় বলতো? পানিতে কিন্তু পরিণত হয়। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে কেন রাখতে হয়? যাতে সে সূর্যের আলোর সংস্পর্শে এসে কি করতে পারে বলতো? ভেঙে যেন না যায়। সেই জন্য এটাকে কি করতে হয়? যে বাদামি রঙের কাঁচের কি বোতলে রাখতে হয় বা রঙিন বোতলে রাখতে হয়। আশা করি ক্লিয়ার। দেখো আমরা এখন 3 নাম্বার কোশ্চেনটাতে যাব। 3 নাম্বার কোশ্চেনটাতে বলা আছে যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জেড মৌলের পর্যায় সারণীতে কি করে অবস্থান নির্ণয় করো। দেখো এটা হচ্ছে পটাশিয়াম, এটা কি বলতো? স্ক্যান্ডিয়াম। তার মানে কি তার আগে যেটা আছে এটা কি হবে বলতো? আমি স্পষ্টত বুঝতে পারতেছি এটা কি হবে বলতো? ক্যালসিয়াম হবে। তার মানে জেড বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে বলো? ক্যালসিয়াম। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? আমরা জানি কিন্তু 20। আমি যদি তার ইলেকট্রন বিন্যাসটা করি 1s2, 2s2, তারপরে হবে কত বলতো? 2p6, তারপরে হবে হচ্ছে 3s2, 3p কত বলতো? 6, তারপরে কত হইলো বলো? 4s2। তাহলে দেখো 1 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে। আমরা জানি কি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটাই কি বলতো? পর্যায়। তাহলে এখানে পর্যায় কত বলতো? 4। আর আমরা আরেকটা নিয়ম কি পড়েছি বলতো? s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই কি বলতো? তার গ্রুপ। এখানে s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার মানে ওর গ্রুপ কত? 2। তার মানে এই জেড মৌলের পর্যায় কত? 4 এবং গ্রুপ কত? 2। ক্লিয়ার এতটুকু? আচ্ছা
তাহলে আমরা ঘ নাম্বারটাতে এখন একটু যাব। দেখো বলছে এক্স এবং ওয়াই এবং জেড ও ওয়াই দ্বারা গঠিত যৌগদের মধ্যে একটা পানিতে দ্রবীভূত হইলেও, তাহলে কারা পানিতে দ্রবীভূত হয় বলতো? আমরা জানি কিন্তু আয়নিক যৌগ সমূহ কি হয় বলতো? পানিতে দ্রবীভূত হয়। কেন পানিতে দ্রবীভূত হয়? আয়নিক যৌগের চতুর্দিকে তার বিপরীত ধর্মী কি থাকে বলতো? আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। অপরটি বলতে এখানে হয়তো বা বোঝাচ্ছে যে সমযোজী যৌগ। আমরা কি জানি বলো? সমযোজী যৌগগুলো সাধারণত পানিতে কি হয় না বলতো? দ্রবীভূত হয় না। ক্লিয়ার? এখন দেখো এক্স এবং ওয়াই এর কথা বলছে, তার মানে সালফার। সালফারের আগে কি আছে? এক্স, তার মানে এটা কার কথা বোঝানো হচ্ছে বলতো? ফসফরাস। এবং ওয়াই সালফারের পরে আছে, মানে এটা কার কথা বোঝানো হয়েছে বলো? ক্লোরিনের কথা। আর এইখানে জেড বলতে আমি কি বোঝানো হচ্ছে বলতো? ক্যালসিয়াম। তার মানে এখানে বলা হয়েছে এক্স এবং ওয়াই। এক্স ও কি বলতো? ওয়াই। আচ্ছা, তাহলে এক্স বলতে আমি কি দেখতেছি? ফসফরাস। ওয়াই বলতে আমি কি দেখতেছি বলতো? ক্লোরিন। ঠিক আছে? ফসফরাস আর ক্লোরিন, এই ফসফরাস আর ক্লোরিন যদি যুক্ত হয় তখন তারা মূলত যে জিনিসটা তৈরি করে এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস ট্রিক্লোরাইড বলতো? পেন্টাক্লোরাইড। ওরা কি যৌগ বলো? ওরা কিন্তু সমযোজী যৌগ। কেন সমযোজী যৌগ? কারণ এটা ইলেকট্রন কিসের মাধ্যমে গঠিত হয় বলতো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। সমযোজী যৌগগুলা কিসের মাধ্যমে গঠিত হয়? ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে। ঠিক আছে? তাহলে যেহেতু সে সমযোজী যৌগ, তার মানে ওরা পানিতে কি হবে না বলতো? দ্রবীভূত হয় না। কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হইতে পারে, সেগুলোর নাম কি? চিনি, গ্লুকোজ এবং অ্যালকোহল। ওইগুলা কেন? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলছে, দেখো জেড ও কি বলতো? ওয়াই। তাহলে দেখো এখানে জেড বলতে আমি কি বোঝাচ্ছি বলতো? ক্যালসিয়াম। ঠিক আছে? আর ওয়াই বলতে এখানে কার কথা বোঝানো হচ্ছে বলতো? ক্লোরিন। তাহলে ক্যালসিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন কি তৈরি করে বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইড একটা কি যৌগ? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। তার মানে সে পানিতে কি হবে বলতো? দ্রবীভূত হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হবে। আর ফসফরাস ট্রাইক্লোরাইড বলি বা ফসফরাস পেন্টাক্লোরাইড বলি, এগুলা পানিতে কি হবে না বলতো? দ্রবীভূত হবে না। এখন আয়নিক যৌগটা কিভাবে পানিতে দ্রবীভূত হবে এটা একটা কি করতে হবে বলতো? তোমার চিত্র একটু দেখাইতে হবে। দেখো আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা যদি বলি, এখানে ক্যালসিয়াম কত? Ca কত বলতো? 2+, আর ক্লোরাইড কত? Cl কত? মাইনাস। দুইটা আছে, 2 লিখতে পারি। আর আমরা কি জানি বলতো? পানির আকৃতিটা কি আকৃতির বলো? উল্টা বি আকৃতির, বা আমরা কি বলি বলতো? কৌণিক আকৃতির। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত হয়? 3.5। আমরা জানি কি দুইটা মৌলের মাঝখানে যখন আমরা তড়িৎ ঋণাত্মক হিসাব করি, যখন যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি এটা হয় কি বলতো? ডেল্টা মাইনাস। বাকি দুইটা প্রান্ত কি হয় বলতো? ডেল্টা প্লাস। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত সমযোজী যৌগকে কি বলে বলতো? পোলার সমযোজী যৌগ বলে। তাহলে এটার পানিতে দ্রবণীয়তার কৌশলটা যদি আমি দেখাই, মনে করো আমি এখানে কি করলাম? ক্যালসিয়াম 2+ দিলাম। ক্লিয়ার? এখন এটা কি করবে বলতো? পানির সাথে কি হবে বলতো? যুক্ত হবে, যেহেতু পানিতে দ্রবণীয়তার কৌশল। তাহলে এই প্লাস কারে আকর্ষণ করে বলতো? মাইনাসটাকে কিন্তু আকর্ষণ করে। তখন আবার কি করতে হবে? মাইনাস প্রান্তটা কাছাকাছি দিতে হবে, প্লাস প্রান্তটা কি দিতে হবে বলতো? দূরে দিতে হবে। ডেল্টা প্লাস অক্সিজেন ডেল্টা মাইনাস, বা তুমি 2 ডেল্টা মাইনাস এটা কি করতে পারো বলতো? দিতে পারো। আবার এই থেকে আমার কি করতে হবে বলতো? আরেকটা পানি দিতে হবে। হাইড্রোজেনটা কি? ডেল্টা প্লাস। হাইড্রোজেনটা কি? ডেল্টা প্লাস। অক্সিজেনটা কত? 2 ডেল্টা কত বলতো? মাইনাস। কিন্তু আবার এইদিকে যদি আমি দেখাইতে চাই, দেখো হাইড্রোজেন এই প্রান্তটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। অক্সিজেন কত বলতো? 2 ডেল্টা কত? মাইনাস। আবার এইদিকে যদি দেখাই, আমি পানির আকৃতির আছে উল্টা বি আকৃতির, এটাই কি মেইনটেইন করার একটু চেষ্টা করতেছি। দেখো এটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এটা হবে কত বলতো? 2 ডেল্টা কত বলতো? মাইনাস। তাহলে এটা কার দেখাইলাম বলতো? একটু Ca2+। আর এইখানে কি আছে বলতো? ক্লোরাইড আয়নটা কিন্তু আছে। আচ্ছা, ওর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে বলতো? মাইনাসের ক্ষেত্রে সে কারে আকর্ষণ করবে বলতো? প্লাসে আকর্ষণ করবে না। তখন কি করতে হবে? অক্সিজেনটা উপরে দিতে হবে, হাইড্রোজেনটা কি বলতো? মাইনাসটার কাছাকাছি। তাহলে ডেল্টা প্লাস 2 ডেল্টা কত? মাইনাস। এইদিকেও যথারীতি একই কথা। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ডেল্টা প্লাস, এখানে হইল কত? 2 ডেল্টা কত বলতো? মাইনাস। আবার এইদিকেও যদি আমি দেখাই, হাইড্রোজেন ডেল্টা প্লাস 2 ডেল্টা কত বলতো? মাইনাস। এদিকেও চাইলে তুমি কি করতে পারো বলতো? দেখাইতে পারো। হাইড্রোজেন ডেল্টা প্লাস এখানে হইল কত বলতো? 2 ডেল্টা কত? মাইনাস। তারপরে চিত্র কি লিখে দিবা? নিচে লিখে দিতে হবে চিত্র। ক্যালসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তার কি কৌশল? ক্যালসিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তার কৌশল। এটা একটু ভালো করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব আসে। তাহলে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তার কৌশল পরীক্ষার জন্য কিন্তু একেবারে 100% কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে?
তাহলে এটা একটু কি করতে হবে, গুরুত্ব দিয়ে একটু পড়তে হবে। আচ্ছা আমি একটু তোমাদের কমেন্টস গুলো দেখে নেই, কারো কোনো কমেন্টস থাকলে, তাহলে আমাদের 2টা সিকিউ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন 3 নাম্বার সিকিউর দিকে যাবো। আর আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তার কৌশল যে টপিকটা আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কি খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় সিকিউ আসে কিন্তু এটা প্রায় প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই কোশ্চেনটা আসে। তাহলে এই চিত্রটা সহ কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরের যে স্লাইডে যদি আমি যাই, যেমন বলা আছে যে এ যে মৌলটা ওর হচ্ছে 4 নাম্বার পর্যায়ে কয় নাম্বার গ্রুপ বলো তো, 8 নাম্বার গ্রুপ। দেখো 4 নাম্বার পর্যায়ে 8 নাম্বার গ্রুপ বলে তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটা হবে কত, 4s2 3d কত বলো তো 8। তার আগে যদি আমি বাকিগুলা লিখি, দেখো 1s2 2s2, তারপরে কত বলো তো 2p6, তারপরে কত 3s2 3p কত বলো তো 6। তারপরে এখানে দেখতেছি পারমাণবিক সংখ্যা কত 26, তারপরে মৌলটা কি বলো তো আয়রন। তারপরে 4 নাম্বার পর্যায়ে 8 নাম্বার গ্রুপ আয়রন। আচ্ছা দেখো 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপ বলতে দেখো আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2, তারপরে কত হলো বলো তো 2p কত বলো তো 2p যদি 4 হয়, দেখো s আর p থাকলে কত যোগ করতে হয়, 10 যোগ করতে হয়। তার মানে 6 আর 10 কত হইলো বলো তো 16। তার মানে 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপ, এই মৌলটার নাম কি বলো তো অক্সিজেন। কিন্তু তাহলে একটা মৌল দেওয়া আছে কি বলো আয়রন, আরেকটা কি অক্সিজেন, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, নিষ্ক্রিয় গ্যাস মানে কি পর্যায় সারণীতে যে 11 নাম্বার যে গ্রুপের যে মৌলগুলো আছে ওইগুলাকে আমরা কি বলি, নিষ্ক্রিয় গ্যাস বলি। কেন নিষ্ক্রিয় গ্যাস বলি, কারণ এইগুলা সর্বশেষ কক্ষপথে কি থাকে বলো তো দ্বিত্ব থাকে। 2 এর নিয়ম মানে বা এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো তো 8টা ইলেকট্রন থাকে। তার মানে কি ওরা কার নিয়ম মানে বলো তো 8 এর নিয়ম মানে। তার মানে পর্যায় সারণীতে যে মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে 2টা বা 8টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি, নিষ্ক্রিয় গ্যাস বলি। তারপরে দেখো বলছে ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া বলো তো বিজারণ। তার মানে আমরা জানি কি জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে কি ইলেকট্রনের কি বলো তো গ্রহণ। আমি এটা তোমাদেরকে 10 নম্বর চ্যাপ্টারে 27 বেসের জন্য যখন ক্লাস নেব তখন একটু ডিসকাস করবো। যেমন দেখো আমি কি করলাম, জিঙ্ক অক্সাইড নিলাম, তার সাথে কি নিলাম বলতো কার্বন। এইখানে দেখো জিঙ্কের সাথে থাকা অক্সিজেন ঋণাত্মক মূলক, আমি কার্বন দ্বারা কি করলাম বলতো অপসারণ যদি করি, এখানে কি হইলো বলতো জিঙ্ক প্লাস কি হইলো বলতো কার্বন মনোক্সাইড হলো। এখানে কার অপসারণ হয়েছে বলতো ঋণাত্মক মূলের অপসারণ, সেটাকে আমরা কি বলি বলতো বিজারণ বলি। কিন্তু আবার তুমি যদি এটাও বলো যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা কি জানি, বা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমি সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি এটা Na+ তৈরি হয় আর Cl কি মাইনাস তৈরি হয়। এই কি বলতো ক্যাটায়ন, আমরা জানি কি ক্যাটায়ন কোথায় যায় বলতো কেতুনে। কেতুনে কি করতে বিজারণ, বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ। তার মানে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ধাতুর যে ক্যাটায়নটা হয় এটা ইলেকট্রন কি করে বলতো গ্রহণ করে। এই জন্য বলে ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া। ক্লিয়ার? 2 মার্কের কোশ্চেন বা তোমাদের শর্ট কোশ্চেনে কি হতে পারে, আসতে পারে। দেখো 1 নম্বরে বলছে যে D2 এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে ডি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে বলতো অক্সিজেন। তাহলে আমি যদি বলি অক্সিজেনের ওর পারমাণবিক সংখ্যা কত বলতো 8, ওর ইলেকট্রন বিন্যাস কত হবে বলতো 1s2 2s2, আর 2p কত বলতো 4। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 6টা। ও 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে, মানে ওর যোজনী কত 2। আমি যদি গাঠনিক সংকেত খেয়াল করি ও ডাবল বন্ড কত হবে বলতো, তার মানে ওরা কত জোড়া ইলেকট্রন শেয়ার করবে বলতো, ওদের মাঝখানে দ্বিবন্ধন আছে, মানে ওরা কত জোড়া ইলেকট্রন শেয়ার করবে, 2 জোড়া। তার মানে দেখো এই যে এটা দিলাম অক্সিজেন, এটা তার নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ, এটা কি তার বলো দ্বিতীয় কক্ষপথ। মনে করো আরেকটা দিলাম আমি, প্রথম কক্ষপথে ওর কয়টা ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা কয়টা 6টা। আবার দেখো অক্সিজেন এটা নিউক্লিয়াস, এটা কি তার প্রথম কক্ষপথ, যেহেতু সেই ইলেকট্রন শেয়ার করবে দ্বিতীয় কক্ষপথটা ওর সাথে কি করবো আমি অ্যাটাচ করে দিব। দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন 6টা, 1 2 3 4 5 6, এই যে এক জোড়া শেয়ার করছে এক জোড়া। তাহলে দেখো ওর সর্বশেষ কক্ষপথে কয়টা হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, ওর কয়টা 8টা। তার মানে তারা কি নিয়ম মানতেছে বলতো, লভ কি বলতো অক্টেট, বা কি নিয়ম অষ্টক নিয়ম। ক্লিয়ার? তাহলে D2 বন্ধন গঠন প্রক্রিয়া, তার মানে এখানে কি বন্ধন বিদ্যমান বলতো সমযোজী বন্ধন। কেন সমযোজী বন্ধন বিদ্যমান বলতো, কারণ ওরা ইলেকট্রন কিসের মাধ্যমে গঠন করছে বন্ধনটা বলো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, ঠিক আছে, সেই বন্ধনটাকে কি বলে বলতো সমযোজী বন্ধন বলে। তারপরের কোশ্চেনটা একটু খেয়াল করো, বলছে এ মৌলটি যখন ডি মৌলের সাথে একাধিক যোজনী প্রদর্শন করে, তার মানে আমি স্পষ্টত দেখতেছি এখানে এ মৌলটা কি বলতো আয়রন, প্রথমে আমি ডিসকাস করেছি, আর ডি মৌলটা কি বলতো অক্সিজেন। আয়রনের কিন্তু পরিবর্তনশীল যোজনী আছে, আয়রনের যোজনী 2 হইতে পারে 3 হইতে পারে। দেখো যখন 2 হয় তখন স্ট্রাকচারটা কি হয় বলতো Fe কত বলতো O। যখন আয়রনের যোজনী কত হয় বলতো 3 হয়, তখন তার স্ট্রাকচারটা হবে কি বলতো, তার স্ট্রাকচারটা হবে কত Fe2 কত বলতো O3। তাইলে তারা এদের মাঝখানে কি বন্ধন বিদ্যমান। আমি যদি আয়রনের কথা যদি চিন্তা করি, দেখো
আয়রনের যোজনী 2 মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা না? দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয়? Fe কত 2+ না? আর অক্সিজেনের অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার বলো? দুইটা। তার মানে O কত হয় বলো তো? 2-। তার মানে প্লাস মাইনাস আছে, এখানে কোন বলটা কাজ করবে বলো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তার মানে Fe2+ প্লাস O কত 2- যুক্ত হয়ে কি গঠন করে বলো তো? FeO। তাহলে এটাতে কি বন্ধন বিদ্যমান বলো তো একটু? আয়নিক বন্ধন বিদ্যমান। ক্লিয়ার? এখন আমি যদি এই ব্যাপারটা বলি যে আয়রন যদি যোজনী কত হয়? 3 হইলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বলো? 3টা। তার মানে দেখো Fe কত প্লাস হইল বলো তো? 3+ না? কিন্তু এখানে যে অক্সিজেন আছে, অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার বলো তো? দুইটা। দুইটা গ্রহণ করে O কত হইল? 2- না? কিন্তু খেয়াল করে এখানে আয়রন কয়টা আছে বলো তো? দুইটা। তাহলে একটা আয়রন যদি 3টা ইলেকট্রন ছাড়ে, এটাকে যদি মনে করো আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, আর এখানে কত নাম্বার দিলাম? 2 নাম্বার। তাহলে একটা আয়রন কয়টা ইলেকট্রন ছাড়লো? দুইটা। তাহলে দুইটা আয়রন কয়টা ইলেকট্রন ছাড়বে? আমি তো এটা লিখতেই পারি 2Fe মাইনাস কত 6C সমান কত 2Fe কত প্লাস বলো তো? 3+। ক্লিয়ার? দেখো একটা অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার? দুইটা। এখানে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। তাহলে 3টা অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার? 6টা। গ্রহণ করে 3 কত হইল বলো তো? O কত 2-। তাহলে ইলেকট্রন কি কাটা? তাহলে আমি যদি এখানে লিখি 2Fe কত 3+ প্লাস 3O কত বলো তো? 2-। তার মানে তারা গঠন করলো কি বলো তো? Fe2 কত বলো তো? O3। তার মানে সে একবার যোজনী প্রদর্শন করছে 2, আরেকবার যোজনী প্রদর্শন করছে কত বলো তো? 3। তার মানে যে এর সাথে দিয়ে যখন বন্ধন গঠন হবে তখন সে কি করবে? একাধিক যোজনী কি করবে? প্রদর্শন করবে। ঠিক আছে? কিভাবে আয়নিক বন্ধনটা গঠন হয়েছে আমি দুইটার ক্ষেত্রে কি তোমাদেরকে একটু বিক্রিয়া সহ কি করছি দেখাই দিচ্ছি। ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। আচ্ছা চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখো আমি 4 নম্বর কোশ্চেনটা যদি একটু খেয়াল করো, যেমন দেখো X একটা মৌল যার ভর সংখ্যা কত দেওয়া আছে বলো? 12। আর নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে কত বলো তো? 6। তাহলে দেখো মৌলটাকে এটা যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা জানি কি A সমান কি হয় বলো তো? P+N না? তাহলে দেখো ভর সংখ্যা থেকে যখন আমি নিউট্রন সংখ্যা বাদ দিই তখন আমি কি সংখ্যা পাই বলো তো? প্রোটন সংখ্যা পাই না? তার মানে দেখো তো 12 থেকে যদি 6 বাদ দিই তার মানে প্রোটন সংখ্যাটা কত হইলো? 6 না? তাহলে X মৌলটার নাম কি বলো তো? কার্বন। ওইটার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি যদি 35 থেকে 18 বাদ দিই তার মানে 17 পাচ্ছি, তার মানে ওই মৌলটা কি বলতো? ক্লোরিন। আর 23 থেকে যদি আমি কত বাদ দিই? 12 বাদ দিই তার মানে কত? 11। তার মানে মৌলটার নাম কি বলতো? সোডিয়াম। প্রথম বলছি মোলারিটি কাকে বলে। ঠিক আছে? যে আমরা কি করছিলাম বলতো? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তবে সেটাকে কি বলে? মোলার দ্রবণ বলে। আর প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বলে? মোলারিটি বলে। দেখো তারপরের যে কোশ্চেনটা, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কি পার্থক্য? আমি যদি জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখাই, যদিও আমি এটার উপরে যখন ক্লাস নেব এটা আমি ডিসকাস করব। মূলত জৈব যৌগগুলোতে কি থাকে বলতো? কার্বন, হাইড্রোজেন, তার সাথে কি থাকতে পারে বলতো? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বা হ্যালোজেন থাকতে পারে। আর অজৈব যৌগের ক্ষেত্রে কি থাকবে বলতো? যে কোনো কি বলতো? মৌল। মূলত জৈব যৌগের মাঝখানে সমযোজী বন্ধন বিদ্যমান। কি বন্ধন বিদ্যমান? সমযোজী বন্ধন। আর আয়নিক যৌগের, অজৈব যৌগের ক্ষেত্রে এটার মধ্যে আয়নিক বন্ধনও থাকতে পারে, আবার কি থাকতে পারে বলতো? সমযোজী বন্ধনও থাকতে পারে। ক্লিয়ার কথা? যেহেতু সমযোজী বন্ধন বিদ্যমান, এই জৈব যৌগগুলোর ক্ষেত্রে কি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কি হবে? কম হবে। আর অজৈব যৌগের ক্ষেত্রে তার কি হবে বলতো? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কি হবে? বেশি হবে। এই জৈব যৌগগুলা ওরা পানিতে কি হয় না বলতো? দ্রবণীয় হয় না। আর অজৈব যৌগ যেগুলো আছে এগুলা পানিতে কি হয় বলো? দ্রবণীয় হয়। আমি যখন তোমাদেরকে 11 নম্বর চ্যাপ্টারের ক্লাস নিব নেক্সট উইকে হয়তো বা তখন এটা কি করবো? আমি একটু ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা এখন একটু খেয়াল করো, এখন আমাকে বলছে উদ্দীপকের Z হতে X এর আয়নীকরণ শক্তি কি বলতো? বেশি। তাহলে কার কার আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে? তাহলে এখানে আছে X, তারপরে কত Y, তারপরে কত বলতো? Z। ঠিক আছে? X পেয়েছিলাম আমরা কি বলতো? কার্বন। Y কি পেয়েছি বলো? ক্লোরিন। এবং Z কি পেয়েছি বলো? সোডিয়াম। ঠিক আছে? এখন বলছে কি Z হতে উদ্দীপকের এই যে Z হতে Y এর আয়নীকরণ শক্তিটা কি বলতো? বেশি। এখন দেখো তুমি যদি একটু সাজাও, সোডিয়ামের ক্ষেত্রে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে কি বলতো? ফসফরাস, তারপরে কি? সালফার, তারপরে কি থাকে বলতো? ক্লোরিন। আর আয়নীকরণ শক্তি মানে কি? ইলেকট্রন অপসারণের ক্ষেত্রে শক্তি। আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পরমাণুর আকার বলো বা পারমাণবিক ব্যাসার্ধ বলো, এগুলোর সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি বা তড়িৎ-ঋণাত্মকতা এগুলোর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমরা জানি আয়নাইজেশন এনার্জির মান যতই বাম দিক থেকে ডান দিকে যায় ততই কি হয় বলতো? বাড়ে। আর যতই উপর থেকে নিচের দিকে যায় ততই কি কমে। তার মানে সোডিয়াম এবং ক্লোরিনের মাঝখানে এখানে ক্লার আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে বলতো? ক্লোরিনের। ঠিক আছে?
তারপরে দেখো এরপরের যে কোশ্চেনটা xy4 এবং কত z, দেখো প্রথমটা কি আছে xy কত 4, তারপরে কত বলতো zy বা yz। তাহলে x টা কি পাইছে কার্বন, y টা কি ক্লোরিন, তার মানে কত কার্বন টেট্রাক্লোরাইড। এটা কিসের মাধ্যমে গঠিত হয়েছে বলতো, ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে। কিভাবে বুঝলাম, কার্বন সবার শেষের কক্ষপথে আমি লুইস ডট দেখাইলে 4টা ইলেকট্রন আছে, চারদিকে 4টা কি থাকবে বলতো ক্লোরিন থাকবে। প্রত্যেকটা ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 কত 7, ঠিক আছে না। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 কত বলতো 7। দেখো একটা কিন্তু কাটা যাবে, তার মানে এই যে দেখো ওরা কি করতেছে বলতো 4 জোড়া ইলেকট্রন কি করতেছে শেয়ার করতেছে, মানে সমযোজী বন্ধন। আর আমরা জানি কি সমযোজী যৌগতে কোনো বিপরীত ধর্মী আধান না থাকায় ওরা পানিতে কি হবে না, দ্রবণীয় হবে না। একটু আগে কিন্তু আমি ব্যাপারটা ডিসকাস করছি। আর দেখো তো সোডিয়াম ক্লোরাইড, এটা কি একটা আয়নিক যৌগ, সোডিয়ামটা কি Na+ আর Cl টা কি হয় বলতো মাইনাস। আর পানির মধ্যেও আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে অক্সিজেনের ক্ষেত্রে হয় কি 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় বলতো ডেল্টা কি প্লাস। তাহলে এই প্লাস মাইনাস দ্বারা কি হয় বলতো আকৃষ্ট হয়। এইজন্য আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় আর সমযোজী যৌগ পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। আমি একটু আগে যে কৌশলটা দেখাই দিচ্ছি এভাবেই তোমাকে কি করতে হবে, এটা অ্যানসার করতে হবে, ঠিক আছে। তিনটা মূল, প্রথম তার পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কত 6, তারপরেরটা 9, তারপরেরটা কত বলতো 12, ঠিক আছে। আচ্ছা চর্বি কাকে বলে, এগুলো আমি তোমাদেরকে কি করাবো বলতো, যখন আমি 11 নম্বর চ্যাপ্টারটা ক্লাস নেব তখন এগুলো ডিসকাস করব। হাইড্রোজেন ফুয়েল সেলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আমরা জানি কি এগুলো হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কৌশল কি, তার মানে এগুলাতে কি থাকে বলো, একটা অ্যানোড থাকে আর একটা কি ক্যাথোড থাকে। অ্যানোডে থাকে এখানে কি হাইড্রোজেন অণু আর ক্যাথোডে থাকে এখানে কি অক্সিজেন অণু। এটা কি হয়, অ্যানোডে হয় জারণ, তার মানে হাইড্রোজেনটা জারিত হয়, অক্সিজেনটা কি হয় বলতো বিজারিত হয়। বিজারিত হয় এখানে কি উৎপন্ন করে বলতো পানি উৎপন্ন হয়। আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের কি হয় বলতো প্রবাহ হয়। এইখানে এইজন্য কি বিদ্যুৎ উৎপন্ন হয়। এগুলো আমি কি করব, যখন তোমাদের অন্যান্য চ্যাপ্টারের উপর ক্লাস নেব এগুলো বিস্তারিত ডিসকাস করব। দেখো এক্স মোলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়। তাহলে এক্স বলতে কি বোঝানো হচ্ছে বলো, ওর পারমাণবিক সংখ্যা কত বলতো 6, তার মানে মৌলটার নাম কি বলতো কার্বন। ওর অক্সাইড বলতে কি, কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় কি গঠন করে বলতো কার্বন ডাই অক্সাইড। আমি যদি এখন কার্বনের স্ট্রাকচারটা যদি দেখি, ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কত 1s2 2s2 2p কত বলতো 2। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা 4টা। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস হবে কত 2 কত বলতো 6 না। আমি তার গাঠনিক সংখ্যা দেখলে এখানে কার্বনের সক্রিয় যোজনী কত 4, তার মানে সে অক্সিজেনের সাথে 4 জোড়া ইলেকট্রন কি করবে শেয়ার করবে। দেখো আমি যদি একটু দেখাই সিম্পলি, এই যে কার্বন নিউক্লিয়াস, ওর প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন 4টা, 1 2 3 4। এদিকে কি আছে বলতো অক্সিজেন, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ, এটা কি দ্বিতীয় কক্ষপথ। ওর প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে 6টা, কিন্তু কার্বনের সাথে শেয়ার করবে 2টা, এই জন্য এটা 2টা দিলাম। অক্সিজেন এটা কি তার নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ, কয়টা ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো 6টা। তাহলে 6টা যদি আমি অঙ্কন করতে চাই 1 2 3 4 5 কত বলতো, যে এক জোড়া শেয়ার করছে এক জোড়া, এক জোড়া এক জোড়া, ওরও 8টা হয়েছে ওরও 8টা হয়েছে, তার মানে ওরা প্রত্যেকেই কি করতেছে বলতো অষ্টক নিয়ম মানতেছে। তার মানে কি হয় বলতো অষ্টক নিয়ম কি হয় মানা হয়। ক্লিয়ার। চলো আমরা এটা ঘ নাম্বারটা লাস্ট কোশ্চেনটাতে যাই একটু। বলছে উদ্দীপকের মৌলগুলোর মাঝখানে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান কি বলতো সবচেয়ে বেশি। তাহলে দেখো এক্স বলতে আমরা কার কথা বোঝাচ্ছি বলতো কার্বন, ওয়াই বলতে কার কথা বোঝাচ্ছি বলতো পারমাণবিক সংখ্যা 9, ঠিক আছে না, তার মানে কি বলতো ফ্লোরিন। এবং জেড বলতে তার পারমাণবিক সংখ্যা 12, আমি কি বলতো ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এখন কার ক্রম বলছে, কার আয়নীকরণ শক্তির মান বেশি, একটু আগে ডিসকাস করলাম। আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কি বলতো কমে। কেন কমে, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের সাথে বিপরীত সম্পর্ক। আমি যখন চতুর্থ অধ্যায়ের ক্লাস নিয়েছি এগুলো আমি ডিসকাস করেছি, ওই ভিডিওটা একটু দেখে নিবা। আচ্ছা এখানে আমি একটু ডিসকাস করতেছি। দেখো আমি যদি কার্বনের পারমাণবিক সংখ্যা কত জানি বলতো 6, তারপরে 7 8, তারপরে কত 9 কার বলতো ফ্লোরিন, তারপরে কি থাকে বলতো একটা নিষ্ক্রিয় মৌল থাকে, তারপরে এদিকে থাকবে কি সোডিয়াম, তারপরে কি বলতো ম্যাগনেসিয়াম। তাহলে তুমি পর্যায় সারণীর মতো যদি করে সাজাও তাহলে একটু দেখো, তারপরে মন্তব্য করতে হবে বাম দিক থেকে ডান দিকে গেলে কি বাড়বে, তার মানে ওরটা কি বলতো একটু সবচেয়ে কি বেশি। ক্লিয়ার কথা। আর এটা কি বলতো যে এটা কি উপর থেকে নিচের দিকে গেলে তার মানে সবচেয়ে কি এটা কি কম, তার মানে ম্যাগনেসিয়ামটা সবচেয়ে কম, তার চেয়ে একটু বেশি কার্বন, আর সবচেয়ে বেশি কে বলতো ফ্লোরিন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, আশা করি ক্লিয়ার সবার কাছে। দেখো আমরা আরেকটু সামনে দিকে যাব, তার আগে একটু তোমাদের কারো কোনো কমেন্টস থাকলে আমি একটু দেখে নিব, বা আমার কথা ঠিকঠাক বুঝতেছো কিনা বা আমার ক্লাস ক্লিয়ার কিনা এটা একটু আমি একটু দেখে নিব।
কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টস বক্সে আমাকে বলতে পারো, আমি কি করবো তোমাদের কমেন্টস গুলো দেখে রেসপন্স করার চেষ্টা করবো। সুপ্তারা বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। আশা করি ক্লাসটা এনজয় করতেছো। ভাই ক্লাসটা করার মাধ্যমে তুমি অনেক কিছু কি করতে পারবা, শিখতে পারবা। কারো কোনো প্রবলেম হলে আমাকে নির্দ্বিধায় কি করতে পারো, বলতে পারো, ঠিক আছে। স্পেশালি 26 ব্যাচের যারা আছো তোমাদের হয়তোবা প্রিটেস্ট পরীক্ষা তো চলতেই আছে এই উইকে, হয়তোবা কারো কি কেমিস্ট্রি পরীক্ষা থাকতে পারে। তাহলে যাদের কেমিস্ট্রি পরীক্ষা আছে আশা করি আমি যে লাইভ ক্লাসগুলো নিতেছি, অনলাইন ক্লাসগুলো নিতেছি, আশা করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো কি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো টপিকের উপরে বা কোনো সিকিউর উপরে যদি ক্লাস দরকার হয় আমাকে একটু বললে আমি কি করবো, রেসপন্স করার চেষ্টা করবো বা আমি এগুলো কি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো আমরা পরের কোশ্চেনগুলো শুরু করি। দেখো প্রথমে বলা আছে কি এতে বলা আছে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে কি বলা আছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে দেখো বলছে কি যৌগমূলক কাকে বলে। আমি মূলত এই চ্যাপ্টারের 1 মার্ক 2 মার্কের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু বোঝাচ্ছি, অন্যান্য চ্যাপ্টারের গুলো অনেক সময় কি করতেছি, স্কিপ করতেছি। এটা করার কারণ কি, আমি যখন ওই চ্যাপ্টারের উপর ক্লাস নিব তখন ওই ব্যাপারগুলো কি করব, ক্লিয়ার করে দেব। দেখো যৌগমূলকের ইংলিশটা বলি আমরা রেডিক্যাল। যৌগমূলকের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কি গঠন করে বলতো, গ্রুপ গঠন করে, এবং এই পুরো গ্রুপটা একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। কয়টা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। এখন তাইলে যদি বলে যৌগমূলক কাকে বলে, তাহলে তুমি সিম্পলি এই কথাটা বলবা যে অনেক সময় 2 বা ততোধিক মূলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণুর ন্যায় কি করে, আচরণ করে। সেটাকে আমরা কি বলি, যৌগমূলক বা রেডিক্যাল বলি। দেখো অ্যানায়ন কিভাবে গঠিত হয় আমি ক্লাসের শুরুতেই ক্লিয়ার করেছি যে দেখো আমি যদি ফসফরাস 15 কথা বলি, ওই ইলেকট্রন বিন্যাসটা হবে কত, 1s2 2s2 2p কত 6, তারপরে 3s2 3p কত বলো তো 5। দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা, 5টা। তাহলে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5 6 7টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি, অধাতু। এই ফসফরাসটা যদি অষ্টক পূরণ করতে চাই ওর সর্বশেষ কক্ষপথে কি করতে হবে বলো তো, আরো 3টা ইলেকট্রন দরকার। তো কি করে বলো, ফসফরাস 3টা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা কিসে পরিণত হয় বলতো, অ্যানায়নে পরিণত হয়। ক্লিয়ার কথা। তারপরে ধাতুগুলা অধাতুগুলা তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য তারা 3 2 একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, এবং গ্রহণ করে কি আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর সেটাকে আমরা কি বলি বলতো, অ্যানায়ন বলি। আশা করি 1 আর 2 নম্বরের কোশ্চেন ক্লিয়ার তোমাদের কাছে। তারপরে দেখো 2 নম্বর অণুটির বন্ধন গঠন প্রক্রিয়া কি করো, ব্যাখ্যা করো। কার কথা বলছে, ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলছে। এরকম আমরা অলরেডি পড়েছি। দেখো একটু ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কত, 1s2 2s2, তারপরে কত বলো 2p কত 6, তারপরে 3s2 3p কত 6, লাস্টে কত বলো তো 4s2, তার মানে কত 2 8 8 কত 2। তাহলে তার সবার শেষে কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, মানে কি সে ধাতু। আর ধাতুগুলা ইলেকট্রন কি করে বলো তো, দান করে, বর্জন করে বা ত্যাগ করে। আর ক্লোরিন ওর পারমাণবিক সংখ্যা কত বলো 17, ইলেকট্রন বিন্যাস হবে কত 1s2 2s2 2p কত বলো তো 6, তারপরে 3s2 3p কত হইল 5, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 2 8 কত বলো 7। তার মানে সবার শেষের কক্ষপথে 5 6 7টা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা কি বলি, অধাতু। তাহলে 1916 সালে কোসেল নামক একজন বিজ্ঞানী একটা মতবাদ দিছিল যে ধাতুগুলা সর্বশেষ কক্ষপথের 1 2 3টা ইলেকট্রন বর্জন করে, আর অধাতুগুলা কি করে 1 2 3টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো এই ক্ষেত্রে ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দান করবে, বর্জন করবে, ত্যাগ করবে, দেখো 2টা। গ্রহণ করে কিসে পরিণত হইল, Ca কত 2+। এখন খেয়াল করো ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, একটা গ্রহণ করে হইল কি বলতো Cl-। কিন্তু ক্যালসিয়াম কয়টা দান করছে বলতো 2টা, তাহলে ক্লোরিনের কয়টা গ্রহণ করতে হবে, 2টা। তাহলে এখন কি হবে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- এ পরিণত হইল। তারপরে আমি যদি এটা একসাথে একটু দেখাই, Ca2+ প্লাস কত 2Cl-। আয়নিক যৌগগুলা কি বল দ্বারা যুক্ত থাকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এখানে কি গঠিত হয়েছে বলো, Ca কত Cl2। তার মানে এখানে কি বন্ধন বিদ্যমান বলো, আয়নিক বন্ধন। কেন আয়নিক বন্ধন, কারণ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি বলতো এটা গঠিত হইতেছে। আয়নিক বন্ধনের আরেকটা নাম বলতে পারি কি আমরা, তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে বন্ধন গঠন প্রক্রিয়াটা কিভাবে সমযোজী আয়নিক বন্ধনটা গঠন হয় এটা কি বুঝতে পারছি। আচ্ছা দেখো খ নাম্বারটা একটু খেয়াল করো সবাই। বলছে যে 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং কত 2 এর নিয়মের মধ্যে কোনটা কি হবে বলতো, প্রযোজ্য হবে। আর অষ্টক নিয়ম মানে কি, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকার নিয়ম বলতো, 8টা ইলেকট্রন থাকার নিয়ম। সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকার যে নিয়ম সেটাকে আমরা কি বলি বলতো, অষ্টক নিয়ম।
আর 2 এর নিয়ম বলতে কি সর্বশেষ কক্ষপথে কি হয় বলতো দুইটা করে ইলেকট্রন কি জোড়া করে থাকার যে প্রক্রিয়া, জোড়া করে থাকার যে প্রক্রিয়া, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা কি করি বলো, যে সর্বশেষ কক্ষপথে দুইটা করে ইলেকট্রন থাকার যে নিয়মটা সেটাকে আমরা কি বলি 2 এর নিয়ম। আমি যদি সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, সালফারের পারমাণবিক সংখ্যা কত বলো তো 16। আমি যদি নরমাল ইলেকট্রন বিন্যাসটা করি, এসপিডিএফ দেখাইলাম না যেহেতু বারবার আসতেছে এগুলা। অক্সিজেনের ক্ষেত্রে কত 8 ইলেকট্রন বিন্যাসটা হবে কত বলো তো 26। আমি যদি একটু লুইস ডটটা যদি একটু দেখার চেষ্টা করি, লুইস ডটটাকে আমি গত ক্লাসে তোমাদেরকে ডিসকাস করেছিলাম এমসিকিউ এর জন্য। এই লুইস ডটের ক্ষেত্রে আমরা সর্বশেষ কক্ষপথটা বিবেচনা করি। কোন কক্ষপথ বিবেচনা করি বলো, সর্বশেষ কক্ষপথ বিবেচনা করি। দেখো তাহলে সালফারের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, মনে করো 1 2 3 4 5 কত 6, 3 থেকে 3টা কি অক্সিজেন না। দেখো প্রত্যেকটা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 6টা, তাহলে 1 2 3 4 5 কত 6। দেখো 1 2 3 4 5 কত 6। এই অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 কত 6। তার মানে এই এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে এক জোড়া, এই যে এক জোড়া, এক জোড়া, আরো এক জোড়া, এক জোড়া। এখন খেয়াল করো প্রত্যেকটা অক্সিজেনের ক্ষেত্রে কি বলতো 8টা কিন্তু হইছে, কিন্তু সালফারের ক্ষেত্রে হয়ে গেছে কয়টা বলতো 12টা। এই 12টা ইলেকট্রন দেখো 1 2 3 4 5 6। তার মানে এই 12টা ইলেকট্রন তারা কয়টা জোড়াতে আছে বলতো 6টা জোড়াতে আছে না। তার মানে কি যে দেখো সর্বশেষ কক্ষপথে সে 2টা করে ইলেকট্রন জোড়া কয়টা যে আছে, এটাকে আমরা বলি কি বলতো 2 এর নিয়ম। তার মানে কি অক্সিজেন 8 এর নিয়ম মানছে, কিন্তু সালফার কার নিয়ম মানে নাই বলতো 8 এর নিয়ম কিন্তু মানে নাই। কেন? কারণ ওর অস্ত্রকে কি হয়ে গেছে বলতো সম্প্রসারণ হয়ে গেছে। তার ইলেকট্রন গুলা কিভাবে আছে 2টা করে আছে, মানে কি আকারে আছে জোড়া আকারে আছে বা জোড়া আকারে আছে। তার মানে কোনটা অধিক প্রযোজ্য হবে বলতো 2 এর নিয়মটা অধিক প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পারছো, বা আগে যেভাবে দেখাইছি এভাবে দেখাইতে পারো। একটা সালফার, এই যে দেখো সালফারের নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তারপরে কি তৃতীয় কক্ষপথ, 3 দিক থেকে 3টা অক্সিজেন আইলে কি বলতো এই যে ইলেকট্রন শেয়ার করতেছে, এভাবেও তোমরা দেখাইতে পারো। ঠিক আছে, আশা করি এটা পারবে সবাই। দেখো আমরা একটু সামনের দিকে যাই। দেখো তার আগে আমি একটু তোমাদের কমেন্টসটা একটু দেখে নিব কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো প্রবলেম না থাকে আমি আবার সিকিউ সলভে ফিরে যাব, আবার শুরু করব। তাহলে তোমাদের জন্য কিন্তু একটা রিমাইন্ডার আছে, আগামীকালকে কি হবে যে এই পঞ্চম অধ্যায়ের উপর আমি যে এমসিকিউ এর ক্লাস নিয়েছি বা আজকে যে সিকিউ এর ক্লাস নিতেছি, এটা কিন্তু আগামীকালকে তোমাদের আমাদের পেসমেকারের পেজে কি হবে সকাল 9টা থেকে রাত্রে 9টার মধ্যে একটা লিংক দেওয়া হবে। ঠিক আছে, এই লিংকে ঢুকে কি করবা পরীক্ষাটাতে সবাই একটু অ্যাটেন্ড করবা। ঠিক আছে, আশা করি পরীক্ষাতে অ্যাটেন্ডের মাধ্যমে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা বা যারা 27 ব্যাচ আছে তাদের অর্ধবার্ষিকের জন্য প্রিপারেশনটা কি হবে ভালোভাবে হবে। আর আগেই বলেছি যারা ভালো রেজাল্ট করবা তাদের জন্য পেসমেকারের পক্ষ থেকে কি থাকবে গিফট থাকবে কিন্তু। ঠিক আছে, চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। এরপরের যে কোশ্চেনটা আছে কিউআরটি, মৌল তিনটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 14 17। তার মানে বুঝতেছে একটা ম্যাগনেসিয়াম, একটা সিলিকন আর একটা কি বলতো ক্লোরিন। বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন কি আমরা কি পড়ছিলাম বলতো, এই তাপ প্রয়োগ কইরা তরলকে যে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া সেটাকেই কি বলে বলতো বাষ্পীভবন। তার মানে তাপ প্রয়োগে কোন তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে বাষ্পীভবন বলে। কণার গতিতত্ত্ব কি তোমরা দ্বিতীয় অধ্যায় পড়েছো, 26 ব্যাচের জন্য এটা লাগবে না, কিন্তু 27 ব্যাচের জন্য কিন্তু এটা লাগবে। তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের আছে। আমরা কি জানি সকল পদার্থ কি দ্বারা গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণা সমূহে একে অপরকে কি করে বলতো আকর্ষণ করে, একে কি বলে আন্তঃআণবিক আকর্ষণ বলে। এখন দেখো এখানে মনে করো পানির কিছু কি আছে বলতো অণু আছে। এখন বাহির থেকে যখন তুমি কি করবে তাপ শক্তি প্রদান করবা, তখন এখানে একটা কিসের সৃষ্টি হবে বলতো কম্পন, বা কিসের সৃষ্টি হবে ভাইব্রেশনের সৃষ্টি হবে। তার মানে কি কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হওয়া মানে সে কি শক্তি পাইছে বলতো গতি শক্তি প্রাপ্ত হয়েছে। তার মানে দেখো তো এই যে তুমি প্রদান করছো কি তাপ শক্তি, আর এখানে কি শক্তি প্রাপ্ত হয়েছে বলতো গতি শক্তি। এই যে তাপ শক্তি যে গতি শক্তিতে পরিণত হয়েছে, এই ব্যাপারটাকে আমরা কি বলি বলতো কণার গতিতত্ত্ব, বা এটাকে ইংরেজিতে বলে হচ্ছে কি কাইনেটিক থিওরি অফ কি পার্টিকেলস। এর দ্বিতীয় অধ্যায় পড়া 26 ব্যাচের জন্য লাগবে না, 27 ব্যাচের তো পড়তেই হবে। দেখো কিউ মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে বলছে। তারপরে কিউ মৌলটা বলতে কি বোঝানো হয়েছে বলতো কিউ মৌলটার পারমাণবিক সংখ্যাকে যেহেতু আমরা জেড দ্বারা প্রকাশ করি 12, তার মানে কার কথা বলা হয়েছে এখানে বলতো ম্যাগনেসিয়ামের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি খেয়াল করি 2 8 কত বলতো 2। সবার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আর কোন মৌলের সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা কি বলি বলতো ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন বর্জন করে Mg কততে পরিণত হয় বলতো 2+। কারণ বিদ্যুৎ পরিবাহিতা, এখন আমরা জানি কি বিদ্যুৎ পরিবাহিতার জন্য কি দরকার বলতো মুক্ত ইলেকট্রন দরকার। কি দরকার? মুক্ত ইলেকট্রন। কেন? আমরা একটা কথাই জানি যে ইলেকট্রিসিটি ইজ দ্য নাথিং বাট দ্য সোর্স কত বলতো ইলেকট্রন। ঠিক আছে না? তার মানে যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে সে কি করতে পারবে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আর আমরা কিন্তু আরেকটা কথা জানি
যে দুইটা দিক, ইলেকট্রনের দিকটা নরমালি কি হয় নিম্ন বিভব থেকে কোন দিকে উচ্চ বিভবের দিকে, আর বিদ্যুৎ প্রবাহটা হয় কি বলতো উচ্চ বিভব থেকে কোন দিকে নিম্ন বিভবের দিকে। এগুলো ফিজিক্সে তোমরা পড়বা বা আমি যখন বেসিক ক্লাস নেব তখন এগুলো ডিসকাস করব। তাহলে ইলেকট্রনের দিকটা নরমালি হয় মাইনাস থেকে প্লাসের দিকে, আর বিদ্যুৎ প্রবাহের দিকটা কি প্লাস থেকে কি মাইনাসের দিকে। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে সে কিসে পরিণত হয় বলতে এই যে ক্যাটায়ন বা প্লাসে পরিণত হইল। এখন দেখো সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলতো দুইটা ইলেকট্রন, তার মানে ইলেকট্রন গুলাও কি করতেছে মধ্যবর্তী স্থানে কি করতেছে বলো এরকম ভাবে বিচরণ করতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যদি দুইটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যদি যুক্ত করে দিই, মনে করো এটা হচ্ছে কি প্রান্ত তার ঋণাত্মক প্রান্ত, এটা কি প্রান্ত ধনাত্মক প্রান্ত, তার মানে এখানে কি আছে বলতো ইলেকট্রন গুলো আছে। তাহলে আগে আমি তোমাদেরকে বলছি ইলেকট্রন গুলা যাবে কি মাইনাস থেকে কি প্লাসের দিকে। এই যে ইলেকট্রন গুলা কোথা থেকে কোথায় যাবে মাইনাস থেকে কোন দিকে বলতো প্লাসের দিকে। এই যে পারমাণবিক শ্বাসের মধ্যে বা এখানে কি ইলেকট্রন গুলা মুক্ত অবস্থায় কি করতেছে বিচরণ করতেছে। এই জন্য ধাতুগুলা কি করে বলতো সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা দেখো তাহলে আমরা খ নাম্বারটাতে এখন যাবো। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কি হয় বলতো প্রায় কিন্তু কোয়েশ্চেন আসে এটার উপরে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। দেখো এখন আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটাতে একটু যাবো। বলা আছে উদ্দীপকের একটা মৌল একাধিক উপায়ে কি করে স্থিতিশীলতা অর্জন করে। কোন উপায়ে? একাধিক উপায়ে। তার মানে এখানে তিনটা মৌল আছে, আমরা তিনটা নিয়ে একটু ডিসকাস করবো। একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর, আরেকটা কত বলতো টি। তাহলে কিউ এর যেহেতু পারমাণবিক সংখ্যা 12, মৌলটার নাম কি বলতো ম্যাগনেসিয়াম। আর এর পারমাণবিক সংখ্যা কত বলতো 14, মানে কত সিলিকন। আর লাস্টেরটা টি এর পারমাণবিক সংখ্যা কত বলতো 17, তার মানে মৌলটার নাম কি বলতো ক্লোরিন। বলছে এখানে একটা মৌল একাধিক উপায়ে কি করে বলতো স্থিতিশীলতা অর্জন করে। তুমি দেখো ম্যাগনেসিয়ামটা ধাতু, ধাতু সবসময় কি বন্ধন গঠন করে বলতো আয়নিক বন্ধন গঠন করে, ঠিক আছে। 14 বলতে কার কথা বুঝাইছে বলতো সিলিকন। এইটা মূলত কি বন্ধন গঠন করে বলতো সমযোজী বন্ধন। কিন্তু ক্লোরিনের কথা খেয়াল করো, এটা কিন্তু ধাতুর সাথে যখন যুক্ত হয় তখন কিন্তু সে আয়নিক বন্ধন গঠন করে, আর যখন অধাতুর সাথে যুক্ত হয় তখন কি বন্ধন গঠন করে বলতো সমযোজী বন্ধন গঠন করে। যেমন আমি যদি ম্যাগনেসিয়াম কিউ টি2 কথা যদি বলি, যেমন দেখো ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে বলো দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ছাড়লে এমসি কত প্লাস ছিল বলতো 2+। আর দুইটা ক্লোরিন কি করবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তো দুইটা ইলেকট্রন নিয়ে 2Cl মাইনাস হইলো। তাহলে এখানে যদি আমি বন্ধনটা দেখি Mg কত 2+ প্লাস 2Cl মাইনাস সমান হইল কি বলতো Mg কত Cl2 না। তাহলে এটা কি বন্ধন গঠন করছে আয়নিক বন্ধন গঠন। সিলিকনের ক্ষেত্রে যদি আমি এরকম বলি যে সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা যদি দেখো লুইস ডট যদি দেখায়, সিলিকনের সবার শেষের কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, অক্সিজেন কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 6টা, কয়টা 6টা। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 ওরও 8টা হয়ে গেছে, ওরও 8টা হয়ে গেছে, কি বন্ধন গঠন করছে সমযোজী বন্ধন। কিন্তু দেখো এই ক্লোরিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন কি গঠন করে বলতো HCl। তুমি একটু খেয়াল করো, আমি যদি বলি ক্লোরিন ওর নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা কি তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 কত 8, আর তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 কত, এই যে দেখো 7টা। কারণ একটা হাইড্রোজেন যদি আসে, এটা হাইড্রোজেন নিউক্লিয়াস, মনে করো এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন শেয়ার করছে, তখন ক্লোরিনের কয়টা হয়েছে 8টা, হাইড্রোজেনের কয়টা 2টা। ও অষ্টক নিয়ম মানতেছে, ও কার নিয়ম মানতেছে 2 এর নিয়ম মানতেছে। তার মানে উদ্দীপকের একটা মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে বলতে এখানে টি এর কথা বোঝানো হয়েছে। ও আয়নিক বন্ধনও গঠন করতে পারে, আবার কি বন্ধন গঠন করতে পারে বলতো সমযোজী বন্ধনও গঠন করতে পারে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা। দেখো তারপরে দেওয়া আছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে NS2 বলতো NP কত বলতো NS2 NP1, তার মানে 3 নাম্বার কক্ষপথ। তার মানে তার সর্বশেষ কক্ষপথটা হবে কত 3s2 কত 3p কত 1, তার মানে 3টা। তার আগে কি আছে বলতো 1s2 2s2 2p কত 6, তার মানে পারমাণবিক সংখ্যা কত হইলো বলতো 13। তার মানে p মৌলটার নাম কি অ্যালুমিনিয়াম। কিউটার ক্ষেত্রে একটু খেয়াল করো, ওর কত NS2 মানে কত 3s2, 3s2 হইলে দেখো এই পর্যন্ত 6 আর 2 আর 10 12, তার মানে কি বলতো ম্যাগনেসিয়াম। আর এর ক্ষেত্রে দেখো এখানে আছেই কি বলতো NS1, তার কক্ষপথ একটা 1s1, আমি বুঝতেই পারতেছি কার কথা বোঝানো হয়েছে হাইড্রোজেন। আর দেখো এস এর ক্ষেত্রে বলা আছে সর্বশেষ কক্ষপথটা আছে হচ্ছে NS2 NP5, মানে যেহেতু 3 নাম্বার কক্ষপথ শেষের কক্ষপথটা, তার মানে 3s2 কত 3p5, ঠিক আছে না। তার মানে তার আগে কি 1s2p6 পর্যন্ত আছে, তার মানে কত 10 আর 7 17, মানে কি বলতো মৌলটার নাম কি এটা কিন্তু ক্লোরিন।
ঠিক আছে, আর এটা কি হাইড্রোজেন। এখন বলছে পারমাণবিক শ্বাস কাকে বলে, তার মানে আমরা কি জানি বলতো, ধাতু এবং ধাতু যুক্ত হয় যে বন্ধনটা গঠন করে বলতো তাকে ধাতব বন্ধন বলে। ধাতব বন্ধনের ক্ষেত্রে কি হয়, ধাতুগুলো তাদের সর্বশেষ কক্ষপথের 1 2 3 ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটাকে কি বলে অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস বলে। তারপরে একটু খেয়াল করো যে লিথিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কি বলতো ভিন্ন, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3 না, দেখো তার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই, দেখো 1:2 প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে একটা, সবার শেষের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, মানে ওর যোজ্যতা ইলেকট্রন কত বলো একটু 1 কিন্তু পেয়ার। আর আমরা লিথিয়াম কি করে, একটা ইলেকট্রন বর্জন করে কি করে অষ্টক পূরণ করে, আর পুনমূল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অষ্টক পূরণ করে সেটাই কি তার যোজনী, তাহলে ওর যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কত 1। দেখো পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল, পি বলতে কার কথা বোঝানো হয়েছে বলতে অ্যালুমিনিয়াম, একটু আগের কোশ্চেনে যেটা দেখায় আসলাম, ঠিক আছে, বিদ্যুৎ পরিবহনের কৌশলটা, এটা একটু কি করবা আগের কোশ্চেনটা সলভ করে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কি করবা নিজেরা একটু কি করবা এটা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে, আগেরটার সাথে মিল রেখে। তারপরের কোশ্চেনটা দেখো QS2 এবং কত R2 কোনটা পানিতে দ্রবণীয় হবে, একটা বলছে কি বলতো QS2, Q মানে ম্যাগনেসিয়াম, S মানে ক্লোরিন, তার মানে কত ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু আয়নিক যৌগ, কেন ধাতু আর ধাতু মিলে গঠিত হয়েছে, 2Mg প্লাস প্লাস কত Cl কত মাইনাস। আবার দেখো R2 বলতে কি বোঝানো হয়েছে বলতো হাইড্রোজেন, ঠিক আছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন, ওরা কোন বন্ধনে আবদ্ধ হয়, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে কোনো প্লাস মাইনাস আয়ন কি বলতো থাকে না, তারপরে কোনটা পানিতে দ্রবীভূত হবে, এই QS2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কি হবে পানিতে দ্রবীভূত হবে, আর R2 যেটা আছে হাইড্রোজেন এটা পানিতে কি হবে না, দ্রবীভূত হবে না। ক্লিয়ার? এবং আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় খেলা সে কিভাবে থাকে এটা আমি ক্লাসের প্রথম দিকে কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা আমরা আরেকটু সামনের দিকে যাব, তার আগে আমি তোমাদের কারো যদি কোনো কমেন্টস থাকে বা কোনো প্রবলেম থাকে আমি প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করব কমেন্টসে। আচ্ছা চলো আমরা আরেকটা কোশ্চেনে যাই। যেমন দেখো পারমাণবিক সংখ্যা 20 বলছে, তার মানে এটা কার কথা বলা আছে বলো, আমি বুঝতেই পারতেছি এটা ক্যালসিয়ামের কথা, ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা বলো তো 20 কিন্তু জানি, হ্যাঁ, তাহলে 20 বলতে এটা কার কথা বোঝানো হয়েছে বলো তো ক্যালসিয়াম। পারমাণবিক সংখ্যা 16 মানে কি বলো তো সালফার, আর পারমাণবিক সংখ্যা কত বলো তো 6 মানে কার কথা বোঝানো হয়েছে বলো তো কার্বন। নিঃসরণ কাকে বলে তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ছো, সরু চিত্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া সেটাকে আমরা নিঃসরণ বা কি বলি বলতো ইফিউশন কিন্তু বলি, ঠিক আছে। দেখো হাইড্রোজেন 1 এবং হাইড্রোজেন 1 পরস্পর কি বলতো আইসোটোপ, তার মানে একটু খেয়াল করো, এটা আমি তৃতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে ডিসকাস করেছি। দেখো 1 তাহলে দেখো এটা 1 এটা কত 3, তুমি যদি আইসোটোপ টার্মটা যদি একটু খেয়াল করো, এই আইসো শব্দের অর্থ কি বলতো সেম বা একই, আর টোপ লাস্টে কি আছে বলতো আইসোটোপ মানে পি আছে, আমরা বলি কি আইসোটোপের ক্ষেত্রে লাস্টে পি আছে, তুমি সংক্ষেপে মনে রাখতে পারো। আইসোটোপের ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, এই যে দেখো প্রতীকের বাম পাশে যে জিনিসটা বসে এটাকে পারমাণবিক সংখ্যা বা কি বলে প্রোটন সংখ্যা বলে, তাহলে দেখতেছি দুইটার ক্ষেত্রে কি প্রোটন সংখ্যাটা কি বলতো একই, কিন্তু আমি দেখতেছি কি বলতো ভর সংখ্যাটা কি বলো ভিন্ন, তার মানে যেহেতু এই সকল মূলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই জন্য এরা পরস্পরের কি বলতো আইসোটোপ। আবার আইসোটোপের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে পারো, প্রথমটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হয় কত বলতো 0, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হইতেছে কত 3 - 1 2। আমরা এটাও বলতে পারি যে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য কি হয় আইসোটোপ সৃষ্টি হয়। এ এবং বি এর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হবে, ক্যালসিয়াম ধাতু সালফার কি বলতো অধাতু, ধাতু এবং অধাতু যুক্ত হয়ে কি ধরনের বন্ধন গঠন হবে বলতো যে ধাতু প্লাস কি যুক্ত হইছে বলো অধাতু, তাহলে কি বন্ধন গঠিত হবে এটা বলো আয়নিক বন্ধন, আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে, ঠিক আছে। আমি যদি ক্যালসিয়ামের কথা যদি বলি ওর ইলেকট্রন বিন্যাস আমি এসপিডিএফ না করে একটু শর্টকাটে দেখাই দিতেছি। দেখো আর কি সালফার 2 8 কত 6, তখন কি হবে বলো ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দান করবে দুইটা দান করে সি কত 2 প্লাস হইলো, আর সালফার কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা গ্রহণ করে এস কত হইলো বলো তো 2 মাইনাস, তার মানে সি 2 প্লাস এস কত 2 মাইনাস গঠিত হইলো কি ক্যালসিয়াম সালফাইড। এটা একটা কি বলতো ক্যালসিয়াম সালফাইডের একটা কি যৌগ আয়নিক যৌগ, ক্লিয়ার এতটুকু। আচ্ছা তারপরে বলছে এর হ্যালাইড পানিতে দ্রবণীয় হইলেও ডি এর হ্যালাইড পানিতে কি অদ্রবণীয়, এটা আমাকে কি করতে হবে বলো ব্যাখ্যা করতে হবে। দেখো কি বলছে কথাটা, এর হ্যালাইড এ বলতে কি বলতো ক্যালসিয়াম, হ্যালাইড বলতে কি সে যখন হেলোজেনের সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামটা যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় কি গঠন হয় বলো ক্যালসিয়াম ক্লোরাইড। মাত্র দেখাইলাম এটা কি বন্ধন আয়নিক বন্ধন,
আর আয়নিক বন্ধন পানিতে কি হয় বলতো দ্রবণীয় হয়। দেখো ডি এর হ্যালাইড, ডি বলতে এখানে কি বোঝানো হয়েছে পারমাণবিক সংখ্যা 6 কার্বন, হ্যালাইড বলতে কি হ্যালোজেন, কার্বন যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় এখানে কি গঠিত হয় কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডে কি ধরনের বন্ধন বিদ্যমান বলো সমযোজী বন্ধন। আর আমরা কি জানি বলো সমযোজী বন্ধন পানিতে কি হয় না দ্রবণীয় হয় না। এটা কিভাবে পানিতে দ্রবণীয় হয় তার ক্লাসটা কি রকম হয় আমি ক্লাসের শুরুর দিকে দেখাইছি। এটা কি করবে একটু ওইটা অনুযায়ী কি করতে হবে পরীক্ষায় এঁকে দিতে হবে। ঠিক আছে ক্লিয়ার। চলো আরেকটু সামনের দিকে আমরা যাই। দেখো একটা বিক্রিয়া আছে, এটাও কিন্তু আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ে যখন লাইভ ক্লাসটা নিয়েছিলাম বেসিকের উপরে তখন সমতাকরণে কিন্তু এটা ছিল। দেখো এখানে কি দেওয়া আছে প্রথম কোশ্চেনটা অবস্থান্তর মৌল কাকে বলে। এই অবস্থান্তর মৌলের উপর আমি চতুর্থ অধ্যায়ে ক্লাস নিয়েছি। আর তোমরা দেখবো আমাদের যে পেসমেকারের যে ফেসবুক পেজ আছে বা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এখানে অবস্থান্তর মৌলের উপরে দেখবে কি একটা বিস্তারিত ভিডিও আছে। ওই ভিডিওটা তোমরা দেখে নিলে আশা করি কি অবস্থান্তর মৌলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে কি অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের যে কোনো একটা সুস্থিত বা স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, মানে কত D1 থেকে কত থাকে D9 থাকে, সেটাকে আমরা কি বলি বলতো অবস্থান্তর মৌল বলি। তারপরে বলছে যে বেরিলিয়াম একটা কি বলতো মৃৎকার ধাতু। তাহলে আমরা কিন্তু জানি যে প্রথমে কি আছে বলতো হাইড্রোজেন, এক নম্বর পর্যায়ে সামনে শুরুই তো হয় হাইড্রোজেন, তারপরে কি বলতো হিলিয়াম, তারপরে কি বলতো লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম। তাহলে ওর পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 4। ওর ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 কত হইলো বলতো 2s2। ঠিক আছে পর্যায়ে সামনে 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি বলতো মৃৎকার ধাতু। কেন মৃৎকার ধাতু বলি এটা বলার পিছনে কারণ কয়টা বলতো দুইটা। প্রথম কথা মৃৎ মানে কি এইটা এইগুলা মৌলগুলা কোথায় পাওয়া যায় বলতো মাটিতে, এই জন্য মৃৎ। আর ক্ষার বলতে কি ওরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ক্ষার উৎপন্ন করে। আমি একটা বিক্রিয়া তোমাদেরকে একটু দেখিয়ে দেই বা চতুর্থ অধ্যায়ের ক্লাসে আমি এটা ডিসকাস করছি। দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে বি কত 2+, হাইড্রোজেনের ক্ষেত্রে H+ OH কত মাইনাস। তাহলে এই যখন প্লাসটা মাইনাসটা নেবে তখন কি বি কত বলতো OH কত 2। কোন গ্যাস নির্গত হবে হাইড্রোজেন, তার মানে এটা কি উৎপন্ন করছে বলতো ক্ষার। যেহেতু এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এই জন্য এটাকে কি বলে মৃৎকার ধাতু বলে। ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা দেখো আমরা আরেকটু সামনের দিকে যাই, খেয়াল করো একটু। ঘ নাম্বার যে কোশ্চেনটা উদ্দীপকের এ যৌগটা গলিত অবস্থায় কি করে বলতো বিদ্যুৎ পরিবহন করে। তাহলে নরমালি কারা বিদ্যুৎ পরিবহন করে বলতো আয়নিক যৌগগুলা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় না। কখন করে গলিত বা দ্রবীভূত অবস্থায়। তাহলে এটা যদি আমি খেয়াল করি ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে এইখানে মূলত উৎপন্ন হয় হচ্ছে আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার সাথে কি বলতো অক্সিজেন। তাহলে এ বলতে কি বোঝানো হয়েছে এখানে বলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমি ম্যাগনেসিয়াম অক্সাইডের বিদ্যুৎ পরিবহনের কৌশলটা আমাকে কি করতে হবে বর্ণনা করতে হবে। দেখো তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কি পাবো বলো Mg কত 2+ আর O কত মাইনাস বলতো 2-। এটা কি বলতো ক্যাটায়ন, এটা কি বলতো অ্যানায়ন। ঠিক আছে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমার কি করতে হবে প্রথমে একটা পাত্র নিতে হবে, তারপরে কি দুইটা তড়িৎদ্বার প্রবেশ করাইতে হবে। একটা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে আর একটা কি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। যারা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে অষ্টম অধ্যায়ে তোমরা পড়বা এটাকে বলে অ্যানোড। যারা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এটাকে কি বলে বলতো ক্যাথোড। এই দ্রবণে আমার কি আছে বলতো ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা যদি ভাঙি তাহলে Mg কত বলতো 2+, O কত 2-। এই ক্যাটায়ন গুলা যায় ক্যাথোডের দিকে, অ্যানায়ন গুলা যায় কোথায় বলতো অ্যানোডে। এইভাবে মনে রাখবা Cc। আরেকটা কত A, C তে কি বলতো ক্যাটায়ন। ক্যাটায়ন কোথায় যাবে ক্যাটায়ন যায় হচ্ছে ক্যাথোডে। আর আরেকটা কথা মনে রাখবা A বলতে কি বলতো অ্যানায়ন। অ্যানায়ন কোথায় যায় অ্যানোডে। আরেকটা কথা মনে রাখতে হবে অষ্টম অধ্যায়ে পড়বা তোমরা যে ক্যাথোডে ঘটে কি বিজারণ। ক্যাথোডে কি হয় বিজারণ। বিজারণ মানে কি ইলেকট্রনের কি গ্রহণ। আর এনোডে হয় জারণ। আমরা সহজেভাবে মনে রাখতে পারি জারণ মানে কি ইলেকট্রনের কি ছাড়ন। ক্লিয়ার কথা। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম যেহেতু ক্যাটায়ন এটা যাবে ক্যাথোডে, অক্সিজেনটা যেহেতু অ্যানায়ন এটা কোথায় যাবে অ্যানোডে। ঠিক আছে তাহলে দেখো ক্যাথোডে বিক্রিয়াটা হবে কি ক্যাথোডে বিজারণ। বিজারণ মানে ইলেকট্রনের কি গ্রহণ। তাহলে Mg2+ যে দুইটা ইলেকট্রন বর্জন করছিল সে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হলো Mg। আবার দেখো এনোডে, এনোডে কি হয় জারণ। জারণ মানে কি ইলেকট্রনের কি ছাড়ন। কে যাবে এনোডে অক্সিজেন। অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল 2টা। আবার এনোডে কি হয় জারণ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, মানে যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছিল এই দুইটা ইলেকট্রন কি করবে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি হইলো বলো মুক্ত অক্সিজেনে পরিণত হইলো। ক্লিয়ার কথা বুঝাইতে পারছি। এখন একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হইয়া একটা অক্সিজেনের কি তৈরি করে বলতো অণু তৈরি করে। ষষ্ঠ অধ্যায়ের ক্লাসে আমি ক্লিয়ার করছিলাম 7টা অণু আছে যেগুলা কি বলতো দ্বিপরমাণু। একটা অণু থেকে 2টা পরমাণু বিদ্যমান মৌলিক পদার্থের অণুগুলা।
ক্লিয়ার? আর তোমাদের তড়িৎ বিশ্লেষণের যে ব্যাপারটা আছে তোমাদের অষ্টম অধ্যায়ে কিন্তু এগুলো আছে, ঠিক আছে? যখন অষ্টম অধ্যায়ের উপর যদি ক্লাস নেই তখন এগুলো আমি কি করব, একটু বিস্তারিত ডিসকাস করব। দেখো তারপরের যে কোশ্চেনটা আমার লাস্টেরটাতে বলছে উদ্দীপকের গ্যাস দ্বয়ের ব্যাপন হার একই হবে কিনা। তাহলে তো আমি বুঝলাম এখানে হইলো কি বলতো নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এইখানে কি হইলো বলতো অক্সিজেন, তারা তো দিয়ে দিছে। তাহলে দেখো উদ্দীপকের গ্যাস দ্বয় তার মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আমি তৃতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করছিলাম। আরেকটা কি বলতো অক্সিজেন, এটার আণবিক ভরটা যদি বের করি নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত বলতো 16 × 2, তার মানে 14 প্লাস কত বলতো 32, তার মানে হইলো কত 46, আর অক্সিজেন কত 16 × কত 2, তার মানে 32। আমরা জানি কি যার আণবিক ভর কম তার ব্যাপন হারটা কি বলতো বেশি, তাহলে অক্সিজেনের ব্যাপন হারটা বেশি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপন হারটা কি বলতো কম। তাহলে এটাকে আমরা অন্যভাবে একটু সলভ করতে পারি কিভাবে, যেহেতু 4 মার্কের কোশ্চেন, তার মানে কি গ্রাহামের ব্যাপন সূত্র দেওয়া, আমরা যদিও তোমাদের বই সূত্রটা নাই কিন্তু অনেকেই কি এভাবে গাইড টেস্ট পেপারে দেওয়া আছে বা তুমি সলভ করতে পারো। দেখো যেটার আণবিক ভর কম এটার ব্যাপন হার, এটা দিলাম R1, তাহলে ব্যাপন আণবিক ভরটা এমন, এটা হচ্ছে R2, এটা কত বলতো M2। তার মানে আমরা কি জানি কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক বা আণবিক ভরের কি বলতো বর্গমূলের ব্যস্তানুপাতিক, এরকম বলতে পারি। তাহলে সূত্রটা হবে কি R1/R2। দেখো একটু খেয়াল করো, তাহলে আমার হবে কত R1/R2 সমান √/M2 কত বলতো M1। তাহলে M2 এর মানটা কত পাইলাম বলো একটু 46, M1 এর মানটা কত বলতো 32। তখন আমি দেখো আমি এটা বলতে পারবো যে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার নাইট্রোজেন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ বেশি, ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখবে, এমসিকিউ আসে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে এটাকে কি বলে বলতো, এটা কিন্তু একটা বাদামি বর্ণের গ্যাস। কি বর্ণের গ্যাস? বাদামি বর্ণের। আর আরেকটা যেটা আছে N2, এটাকে বলে নাইট্রাস অক্সাইড, এটাকে কি বলে লাফিং গ্যাস বলে। এটা মূলত কিসের উদ্রেক সৃষ্টি করে? হাসির উদ্রেক সৃষ্টি করে। ক্লিয়ার? আচ্ছা দেখো আমাদের আজকের দিনের জন্য আমাদের লাস্ট যে সিকিউটা, এই সিকিউটা সলভ করলে আমাদের আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে কারোর যদি এখনো কোনো টপিকে যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। আচ্ছা আশা করি কারো ওইরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো আমাদের আজকে লাস্ট কোশ্চেনটা আমরা এখন সলভ করব। দেখো প্রথমে বলছে কি বলতো গাঠনিক সংকেত কাকে বলে। তাহলে এটা কিন্তু পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গাঠনিক সংকেত কাকে বলে? যে কোন বস্তুর অণুতে তার উপাদান পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটাকে কি বলে? গাঠনিক সংকেত বলে। তারপরের কোশ্চেনটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী। দেখো সালফার অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2, সালফারও যদি 2 হইতে SO হইতো, 4 হইলে SO2, যেহেতু SO3 মানে সালফারের যোজনী কত হইছে এখানে বলতো 6, তার মানে হইলো কত S2 কত 6, তাহলে হইলো SO কত বলতো 3। তার মানে আমি দেখতেছি এই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী কত বলতো 6, আর আমরা সূত্র সুপ্ত যোজনী সমান কি জানি? সর্বোচ্চ যোজনী মাইনাস কি সক্রিয় যোজনী। আবার সালফারের সর্বোচ্চ যোজনী কত 6, তার মানে 6 - 6 = কত বলতো 0। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো পরের কোশ্চেনটাতে বলছে BC2 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা কি বলতো 17 মানে কি বলতো ক্লোরিন, আর এটা কি 20 মানে কত ক্যালসিয়াম। আজকের ক্লাসে তো আমি এরকম একটা দেখিয়েছি, তার মানে কি ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বন্ধের গঠন প্রক্রিয়া কিভাবে দেখাইতে হবে? ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে হবে। যেহেতু ধাতু আর অধাতু যুক্ত হয়েছে তার মানে এটাতে কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন। আর যে যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তাকে আমরা কি বলি? আয়নিক যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা কি তড়িৎযোজী বন্ধন। আশা করি ক্লিয়ার। আজকের ক্লাসে এটা সলভ আছে। ধাতু অধাতু যুক্ত হইলে কি বন্ধন গঠিত হবে বলতো? আয়নিক বন্ধন। আচ্ছা দেখো তারপরের কোশ্চেনটাতে যদি যাই আমি, লাস্টের যে কোশ্চেনটা বলছে BF4 এবং BC3 যৌগদের মধ্যকার একটার গলনাঙ্ক কম হইলেও অপরটির গলনাঙ্ক অনেক বেশি। তাহলে একটা কথা মনে রাখবা, আয়নিক যৌগের তার চতুর্দিকে কি থাকে বলতো? বিপরীতধর্মী আধান থাকে। ঠিক আছে, এই জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কি হয়? বেশি হয়। আর সমযোজী যৌগে কিন্তু কোনো বিপরীতধর্মী কোনো আধান বা আয়ন কিন্তু থাকে না। এই জন্য সমযোজী যৌগের কি হয় বলতো? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা কি হয়? কম হয়। আর আয়নিক যৌগ কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আর সমযোজী যৌগ কিন্তু একটা দুর্বল কি বল দ্বারা যুক্ত থাকে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। দেখো 1 বলতে হাইড্রোজেন, 4 বলতে 6 বলতে বোঝানো হয়েছে কি কার্বন। তাহলে BF4 বলতে বোঝানো হয়েছে কি CH4 মানে কি বলতো? মিথেন। কি বন্ধন বিদ্যমান? সমযোজী বন্ধন বিদ্যমান। আবার দেখো 17 বলতে কি বলতো? ক্লোরিন। 20 বলতে কি ক্যালসিয়াম। তাহলে এটাতে কি বন্ধন বিদ্যমান বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড। তুমি একটু খেয়াল করো, আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইডটা দেখাই এটার ক্ষেত্রে হবে কি বলতো? Ca কত 2+, আবার 2Cl কত বলতো? মাইনাস কিন্তু। ঠিক আছে,
আবার আমি যদি দেখো CH4 মিথেনের কথা যদি বলি, এইখানে কি নাই বলতো, কোনো প্লাস মাইনাস আয়ন কিন্তু নাই। তার মানে একটাতে সমযোজী বন্ধন বিদ্যমান, আরেকটাতে কি বন্ধন, আয়নিক বন্ধন বিদ্যমান। তার মানে আয়নিক যৌগ যেটা আছে এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান অর্থাৎ তার মেল্টিং পয়েন্ট বলো বা বয়েলিং পয়েন্ট বলো অনেক বেশি হবে। কিন্তু সমযোজী যৌগ যেটা আছে কোনো বিপরীত কর্মী আধান না থাকায় তার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা কি হবে বলতো, কম হবে। ক্লিয়ার এতটুকু? তার মানে একটার গলনাঙ্ক কম হইলেও আরেকটার গলনাঙ্ক কি বলতো বেশি। এটা কিসের কারণে? একটার মধ্যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য থাকার কারণে, আর আরেকটা কি সমযোজী যৌগের কি বৈশিষ্ট্য থাকার কারণে। ক্লিয়ার এতটুকু? তাহলে এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমি আজকের এই ক্লাসে 12টা সিকিউ করানোর মাধ্যমে তোমার বইয়ের যে টপিক গুলো আছে আমি প্রত্যেকটা টপিক একটু কি কভার করার চেষ্টা করেছি। তা আশা করি এই ক্লাসটা করার মাধ্যমে তোমার এই চ্যাপ্টারের যত সিকিউ যেগুলো আছে বা তোমার বইয়ের বেসিক যে কনসেপ্ট গুলো আছে আশা করি কি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু গত বুধবারের ক্লাসে আমি এই চ্যাপ্টারের এমসিকিউ এর উপর ক্লাস নিয়েছি, আর আজকে আমি কিসের উপর ক্লাস নিলাম বলতো, সিকিউ এর উপর। তার মানে আগামীকালকে রবিবারে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার উপর কি হবে, পরীক্ষা হবে। আশা করি এই পরীক্ষাটাতে সবাই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এতটুকুই ছিল আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।